রাত 12টা। পাশের টেবিলে চার্জিংয়ে রাখা ফোনটা বেজে উঠতেই মুডটা চটকে গেল উজানের। শীতটা সবে সবে চাঁকিয়ে পড়তে শুরু হয়েছে। এই সময় ঘুম ভেস্তে গেলে মাথাটাও বিগড়ে যায়। ফোনটা ধরে কয়েক প্রস্থ গালাগাল দিতে যাবে, এমন সময় ফোনের স্ক্রিনে নামটা দেখেই মনটা এক নিমেষে শান্ত হয়ে গেল। মেহু। প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা সমীকরণ থাকে। বেশিরভাগ সম্পর্ক আমরা জন্মগতভাবেই পাই, কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজেরা তৈরি করি। আর সেই বন্ধুত্বে যদি প্রেমের রং মেশে, এসআরকের সেই বিখ্যাত ডায়লগ ধার করে বলি, প্যার দোস্তি হ্যায়। হাই, আমি সুচেতনা, আর আমরা আজ আপনাদের জন্য এমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের চ্যানেল পাঁচমিশালির আজকের নিবেদন অলিভিয়া সান্যালের লেখা জানি আবার আসবে কালকে। গলাটা যতদূর সম্ভব নরম করে ফোনটা ধরল সে। বলুন ম্যাডাম, এই মধ্যরাতে তলব কিসের? ধ্যাত, আজব পিস তো তুই। তারিখটা ভুলে মেরে দিয়েছিস দেখছি। উজান ক্যালেন্ডারের দিকে তাকিয়ে জিভ কাটল। 20শে ডিসেম্বর। এই তুই দাঁড়া, আমি তোকে পিক আপ করছি 10 মিনিটে। জলদি আয়। কোনো মতে একটা জ্যাকেট গলিয়েই উজান বাইকটা বের করল। মেহুল ব্যানার্জি, স্কুলের লোয়ার নার্সারিতে ক্লাসের বেঞ্চ পার্টনার থেকে আজ এতগুলো বছর ধরে ওর সব থেকে ভালো বন্ধু। ঝগড়া মারপিট বাদ দিয়ে কোনো নর্মাল আলোচনা বোধহয় ওরা করেনি। প্রত্যেক বছর ডিসেম্বরের 20 তারিখ মেয়েটা মাঝরাতে দুস্থ বাচ্চাদের কম্বল আর শীতের পোশাক বিলি করতে বেরোয়। সঙ্গী হয় উজান। 7 বছর আগে এই দিনেই মেহুর বাবা মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে। তারপর থেকেই এই নিয়ম। কলকাতার রাস্তায় ধুলো উড়িয়ে উজান যখন মেহুর বাড়ির সামনে পৌঁছালো তখন রাত 12:30 পেরিয়েছে। হর্নটা গুনে গুনে 3বার বাজানোর পর গেটটা খুলে যে বেরিয়ে এলো তার পোশাক দেখে উজান হো হো করে হেসে উঠল। বাড়ির সব হুডি কি তুই একসাথে চাপিয়ে নিয়েছিস? পুরো কুমড়ো পটাশ ভাই। চ্যাংড়ামো শেষ হলে আমরা কি যেতে পারি? এমনিই লেট করে ফেলেছিস। আর একটা এক্সট্রা কথা বলে দেখ, একটা মারও মাটিতে পড়বে না। কথা না বাড়িয়ে ঢাউস ব্যাগটা বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে গাড়িটা স্টার্ট মারল উজান। মেহুর হাতে বিশাল জোর। এই মাঝরাতে তার নিরীহ পিঠটায় কোনো আক্রমণ চায় না সে। বাইকটা মাঝারি স্পিডে চলছিল। আয়নায় মেহুলের মুখটা দেখতে পাচ্ছে সে। কোঁকড়া কোঁকড়া একমাথা চুলওয়ালা ফর্সা মুখটা এই শীতেও লাল হয়ে গেছে। পৃথিবীর সবার কাছে রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি রাখা উজান এই মেয়েটার সামনে এলে একেবারে নরম বনে যায়। যতই ঝগড়া করুক ঝাঁটি করুক মেহুলের জন্য অন্য সব কিছুকে ভুলে যেতে পারে। কিন্তু মেয়েটাকে যে কিভাবে বোঝায়। ফুটপাতের সামনেটায় তিরপল বিছিয়ে শুয়ে আছে অনেকগুলো ছোট ছোট শরীর। কারুর গায়ে ছেঁড়া একটা চাদর, কারুর আবার সেটাও নেই। কনকনে উত্তুরে হাওয়ায় শরীরগুলো কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। খুব সন্তর্পণে কম্বলগুলো ওদের গায়ে বিছিয়ে দিচ্ছে ও। একটু দূরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওকে দেখে যাচ্ছে উজান। মনে হচ্ছে যেন এক শতাব্দী প্রাচীন অভিশাপের রাতে একলা হাতে আলো বিছিয়ে দিচ্ছে এক দেবী। সকালে উঠে বাচ্চাগুলো কত খুশি হবে সেটা ভেবে উজান মুচকি মুচকি হাসছিল। তখনই মাথায় গাঁটটাটা পড়ল। উফ, কি জোরে মারিস ভাই! হাত না হাতুড়ি। এই তুই সত্যি মেয়ে তো? ভাঁট না বকে আমার সঙ্গে একটু চল, এই ভাঙা গ্যারেজের দিকটায়। কেন, কি হলো আবার? চল তো, এত বকিস না তুই। ওর হাতটাকে নিজের মুঠোর মধ্যে নিয়ে টানতে টানতে এগিয়ে গেল মেহু। ফুটপাতের পিছনের দিকে একটা ভাঙা গ্যারেজের ধ্বংসাবশেষ। উজান টর্চের আলো ফেলে ভেতরে দেখতে পেল ঘরটার একেবারে ভেতরের দিকে এক কোণে একটা মা কুকুর তার
4-5টা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। ফাঁকা মেঝেতে শীতে পুরো কুঁকড়ে গেছে ওরা। উজানের হাতে একটা কম্বল দিয়ে বাচ্চা কুকুরগুলোকে হাত দিয়ে একটু দূরে সরিয়ে রাখলো। মা কুকুরটা যেন বুঝতে পেরেছে যে এই দুপেয়েগুলো ওদের কোনো ক্ষতি করবে না, তাই সে পরম নিশ্চিন্তে লেজ নাড়তে লাগলো। কম্বলটা পেতে দে তো। উজান দুভাঁজ করে কম্বলটা পেতে দিতেই পাশের একটা ভাঙা আলমারি থেকে মেহু কতগুলো পুরনো খবরের কাগজ এনে ওর উপরে পেতে দিল। তারপর খুব আলতোভাবে বাচ্চাগুলোকে ওখানে শুইয়ে দিল। মা কুকুরটাও খুব আরাম করে ওদের সাথে শুয়ে পড়ল। কুকুরগুলোর মাথায় হাত বুলিয়ে উজান প্রস্তাবটা ছুড়ল। গঙ্গার ঘাটে যাবি? ওর চোখে কি যেন একটা ছিল, মেহু না করতে পারল না। চল। বাগবাজার ঘাটটায় তখন কিছু ভিখারি গায়ে চাদর টেনে মধ্য ঘুমে মগ্ন। ওরা পা টিপে টিপে সিঁড়ির ধারায় বসল। মারাত্মক হাওয়া দিচ্ছে, কাল শিওর ঠান্ডা লেগে যাবে। উজান গঙ্গার দিকে তাকিয়ে বসে রইল কিছুক্ষণ। মেহুলি শুরু করলো। চুপ করে আছিস যে? এই তো সারাক্ষণ বকবক করে কানের পোকা নাড়িয়ে দিস। অফিসে কিছু হয়েছে নাকি? প্রেমে পড়িসনি তো আবার? উজান ওর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো। মেহুল ওর ডান কাঁধে একটা চাপড় মারল। কি রে, বল না ব্যাং। তোর কষ্ট হচ্ছে না? কেন কষ্ট হবে আমার? আমার কাছে লুকাতে পারবি ভাবছিস? নাকটা তো ফুঁপিয়ে ফুঁপিয়ে লাল করে ফেলেছিস। কাঁদলে ভালো করে কাঁদ, হালকা লাগবে। মেহুল আর পারল না। উজানের জ্যাকেটে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কেন বলতো? বাবাকে চলে যেতে হলো। মা কত কষ্ট করে মানুষ করলো, তারপর চাকরি পেলাম, একটা জায়গায় পৌঁছলাম, তবুও কিরকম ফাঁকা ফাঁকা লাগে। কাকু তোদের সাথেই আছেন গাধি, বরং উনি থাকলে তোর উপর প্রাউড ফিল করতেন। এত কষ্ট পাস না। নাকের জলে আমার জ্যাকেটটা ভিজিয়ে দিলি পুরো। সঙ্গে সঙ্গে একটা কিল পড়ল ওর পিঠে। বেশ করিয়েছি ভিজিয়ে, যা করার করে নে। বিয়েতে রাজি হচ্ছিস না কেন বলতো? মা তোকে বলে দিয়েছে? কিছু পেটে থাকে না ওনার, ধ্যাত। যেটা জিজ্ঞাসা করলাম উত্তর দে। ওরকম চিনি না, জানি না, ওরকম কারোর সাথে বিয়েতে বসতে পারবো না। ভাই ছাড়ান দে। প্রেম করতে বারণ কে করেছিল তোকে? ধুস, ওরকম পদের পেলাম কোথায়? চেনা জানা কাউকে পেলে করবি? মানে? মেহু ভ্রুকুটি তুলে তাকালো উজানের দিকে। সত্যি করে বল তো, কি খিচুড়ি পাকাচ্ছিস মাথায়? না মানে আমার একটা চেনা ছেলে আছে বুঝলি, ছোটবেলা থেকে তোকে চেনে, তোকে ছাড়া কারোর দিকে নাকি তাকায়নি কোনো দিন, ভালো চাকরিও করে, তোর সব পছন্দের অপছন্দের বিষয় জানে, আবার মাঝরাতে বাইক দিয়ে লং ড্রাইভে নিয়ে যেতেও রাজি বুঝলি। খুব দূরে বাড়ি না। তুই কি? কথাটা শেষ করতে পারল না, আবার একটা কিল পড়ল পিঠে। উজান ব্যথায় কুঁকিয়ে উঠল। উফ বাপরে, পুরো রাক্ষসী একটা। মারলি কেন? মেহুর চোখটা ততক্ষণে আবার ছলছল করছে। উজানের ভয় লাগলো। বন্ধুত্বটা কি তাহলে নিজে থেকেই ভেস্তে দিল সে? এই ভাই তুই বিশ্বাস কর, জোর করে কিছু না। আমরা চাইলে এরকম বন্ধুই থাকবো, তোকে কাউকে বিয়ে করতে হবে না, আমাকেও না। কাঁদিস না ভাই, প্লিজ কাঁদিস না। লেট লতিফ ক্যাবলা কান্ত একটা তুই, বুঝলি? কোনো কম মেন্নস। বলেই আবার উজানের জ্যাকেটে মুখ লুকিয়ে ফেলল মেহু। উজান হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। স্বপ্ন দেখছে নাকি? ভোরের আলো ফুটতে বেশি দেরি নেই। ঠান্ডা শিশিরের হাওয়াকে উপেক্ষা করে এক সমুদ্র আনন্দ আর উত্তেজনা উজানকে গ্রাস করল। মেহু আর ও থেকে যাবে এভাবেই, সেই ছোটবেলার